সেই দিন বিকাশের বাড়িতে মেলা বসেছে। আত্মীয় স্বজন পাড়াপড়শিদের ভিড়। বিকাশ বিয়ে করে নতুন বউ এনেছে। মাত্র 4 মাস আগে বিকাশের বউ মারা গেছে, 3টে সন্তান রেখে। বড় প্রতাপ ক্লাস 9-এ পড়ে। মেয়ে মানুষই শিখছে। ছোট মালি 2 বছরের। বিকাশ প্রাইমারি স্কুলের টিচার। পৈতৃক দোতলা বাড়ি, কিছু জমি ও গ্রামের কাছেই শহরে 8 কাঠা প্রাচীন একটা জায়গা। এইসব বিকাশের বাবা বিভাসবাবুর করে যাওয়া। বেশ সচ্ছল পরিবার। স্ত্রীর মৃত্যুর সঙ্গে সঙ্গে তার বাৎসরিকও পুরোহিত মশাইয়ের আনুকূল্যে সারা হয়েছিল। গ্রামে প্রচুর জ্যাঠতুতো খুড়তুতো ভাইরা দাদারা বসবাস করে। তাদের সবার পরামর্শে বিকাশ বিয়েতে রাজি হয়েছিল। এই 4 মাস বিকাশের মৃতা স্ত্রীর দিদি তার নিজের সংসার ফেলে বোনের সংসার ও বাচ্চাদের সামলিয়েছে। বিয়ের কথায় সে প্রথমে খুব রেগে গেলেও পরে বুঝেছিল এইভাবে তা চালানো সম্ভব নয়। সবসময় একটা মেয়ে রাখতে বলায় বিকাশ রাজি হয়নি, বরং বলেছিল, আমি বিয়েতে রাজি আছি, তবে এই স্ত্রীর গর্ভে কোনো সন্তান হবে না। এটা জেনে যদি কেউ বিয়েতে রাজি হয় তাহলে আমার আপত্তি নেই। তো সেই রকমই মেয়ে মাধবী। খুব গরিব ঘরের মেয়ে, ছোটখাটো সুন্দরী। তার বয়স মাত্র 18। বিকাশের 42 চলছে। দিদির বয়সী এই মেয়েকে বড় ছেলে কিছুতেই মেনে নেয়নি। সে কোনোদিন মাধবীকে মা বলে ডাকেনি। বিয়ে করে এনে বিকাশ মলিকে মাধবীর কোলে প্রতাপ আর মানসীকে দিয়ে বলেছিল, মাধবী, আজ থেকে এরা তোমার ছেলে মেয়ে। বিকাশের অনেক বড় জ্যাঠতুতো দাদা বলেছিলেন, বৌমা, আজ থেকে এই সংসার তোমার। তুমি ছেলে মেয়েদের আদর যত্ন দিয়ে মানুষ করে ওদের সত্যিকারের মা হয়ে ওঠো। পারবে তো মা? মাধবী মুখ তুলে বলেছিল, আমি সব পারব, আপনারা নিশ্চিন্ত থাকুন। এই মাধবী যে শুধু সংসার আর ছেলে মেয়েদের ভার নিয়েছিল তা নয়, স্বামীকে সহ্যেও রীতিমতো সঙ্গ দিতে হতো। 2-1 দিনের অনুপস্থিতিতেও স্বামী রেগে আগুন হতো। ছেলে মেয়েদের দেখভাল বিকাশের একটা বাহানা ছিল। দুটো ছেলে মেয়ে বড় হয়েছিল। ছোট মেয়েটার জন্য একটা সবসময়ের মেয়ে গ্রামে সহজেই পাওয়া যেত। তাকে মোটা মাইনে দেওয়া, খাওয়া পড়ারও তো খরচ ছিল। তার চেয়ে বিয়ে করে একটা টাটকা মেয়ে ঘরে আনলে মাইনে দিতে হবে না। উপরন্তু সংসারের খিদে, শরীরের খিদে দুটোই মিটবে। বুদ্ধিমান বিকাশ একথা বুঝেছিল। ছেলে প্রতাপ বড় হয়েছিল, সব বুঝতে শিখেছিল। সে মনে মনে মাধবীকেই ঘৃণা করত। বিয়ে ঠিক 6 মাস পর অসাবধান বিকাশ মাধবীর উর্বরা গর্ভে ফসলের বীজ বুনল। মাধবী সন্তান সম্ভবা হল। পাড়ার লোক, জ্ঞাতি গোষ্ঠী সবাই মাধবীকে ছিছি করতে লাগল। মাধবী মরমে মরে গেল। সে তো মা হতে চায়নি। তাহলে আত্মীয় স্বজনের কাছে শুধু তার দোষ হচ্ছে কেন? ঠিক সময় মাধবীর ছেলে হলো। নাম হলো বিল্টু। এর ঠিক 2 বছরের মাথায় আবার মাধবী সন্তান সম্ভবা হলো। এবারেও ছেলে হলো। তার নাম কাল্টু রাখা হলো। পরবর্তীকালে ওটাই ওদের ভালো নাম ছিল। এবার সবার চোখে মাধবী সৎমা হলো। বিকাশ আর কোনো ঝুঁকি না নিয়ে স্ত্রীর অপারেশন করিয়ে আনলো। প্রতাপ উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছে। মানসী ক্লাস 9-এ পড়ছে। ছোট মেয়ে মলিকে পাড়া স্কুলে ভর্তি করা হয়েছে। এখন বড় ছেলে প্রতাপ ছোটখাটো মাধবীকে অন্য চোখে দেখল। এক অসহায় দুর্বল মেয়েটিকে 4 বছর পর প্রথম সে ছোট মা বলে ডাকল। তার প্রতি প্রথম তার মন মায়ায় ভরে উঠল। মাধবীর মনটা বড় ছেলের মা ডাকে আনন্দে ঝলমল করে উঠল। তার 2 চোখ জলে ভরে গেল। প্রতাপ বলল, ছোট মা, তুমি কিছুদিন বিশ্রাম নাও, তোমার শরীরটা বড্ড ভেঙে গেছে। বাবার সামনে গম্ভীর গলায় বলল, তুমি আজ থেকে ছোট 2 ভাই আর মলিকে নিয়ে আলাদা ঘরে ঘুমোবে। বিকাশ খানিকটা থতমত খেল। বড় ছেলে লম্বা চওড়ায় বেশ বেড়ে উঠেছে। তার কথা তো নয়, যেন আদেশ। এরপর 5 ছেলে মেয়ে নিয়ে মাধবীর সংসার চলতে শুরু করল। একা হাতে মাধবী দশভুজার মতো সংসার সামলাত। তার নিজের ছেলেদের দিকে সেভাবে নজর দিতে সময় পেত না। তার নিজের 2 ছেলে প্রতিবেশীদের কোলেই বড় হতে লাগল। সময় তার নিজের নিয়মে চলে। বেশ কয়েকটা বছর কেটে গেল। প্রতাপ বারাসাতে স্কুল টিচারের চাকরি পেয়ে চলে গেল। যাওয়ার আগে ছোট মাকে বলল, ছোট মা, আমি কাছাকাছি কোথাও চাকরি পেলাম না। গরমের ছুটি, পুজোর ছুটিতে টানা থাকতে পারবো। তুমি বাবাকে বললে এবার মানুর বিয়ের ব্যবস্থা করো। মাধবী বলল, হ্যাঁ বাবা, মানুর বিয়ে দিয়ে তোকে সংসারী করব। আস্তে আস্তে দিন মাস বছর গড়িয়ে গেল। মানুর বিয়ে হলো। মাধবী প্রতাপের পছন্দের মেয়েকে বউ করে ঘরে আনলো।
তার নিজের বড় ছেলে বিল্টু হায়ার সেকেন্ডারি পাশ করে মিলিটারিতে চাকরি পেল। তার চেহারা বাপের মতো লম্বা চওড়া, স্বাস্থ্যবান ছিল। ছোট ছেলে মায়ের মতো ছোটখাটো রোগা ছেলে। সে দুবার ক্লাস 10-এ ফেল করে ঘরে বসে থাকল। ইতিমধ্যে বিকাশের একবার স্ট্রোক হয়ে গেছে। ছোট ছেলের ভবিষ্যৎ ভেবে বিকাশ ঠিক করল শহরের জায়গাটা বেছে দেবে। তার নিজের শরীরও ভালো যাচ্ছিল না। জায়গাটা 32 লাখ টাকায় বিক্রি হলো। 10 লাখ ছোট ছেলেকে, বাকি 7 লাখ করে স্ত্রী ও 2 ছেলেকে দিয়ে 1 লাখ টাকা নিজের কাছে রাখল। কালডুগে বাজারে একটা ঘর ভাড়া করে স্টেশনারির দোকানের ব্যবস্থা করে দিল। একটা জমি বেচে স্ত্রীর নামে আরো 10 লাখ টাকা রেখে দিল। বিকাশ বোধহয় মৃত্যু ঘণ্টা অনুভব করছিল। ঠিক 3 মাস পর দ্বিতীয় স্ট্রোকে বিকাশের মৃত্যু হলো। ওই 1 লাখ টাকায় তার শ্রাদ্ধ শান্তি মিটল। এখন অত বড় বাড়িতে শুধু মা আর ছেলে। কালটুর দোকান আস্তে আস্তে জমে গেল। 1 বছর পর মাধবীর শেষ দায়িত্ব কালটুকে সংসারী করার কাজটা এবার করলেই সে দায়িত্বমুক্ত হতে পারে। ঘটকের আনা খবরে একদিন মা ছেলে পাড়ার এক মেয়েকে দেখে এলো। শান্ত, শ্যামবর্ণ আর সুশ্রী মেয়েটাকে মা ছেলের ভালোই লাগলো। ছেলের বিয়েতে বড় ছেলে, বৌমা, 2 মেয়ে জামাই সবাই এসেছিল। নিজের বড় ছেলে তার কাজের জায়গায় একটা অসবর্ণ মেয়েকে বিয়ে করে আর বাড়িমুখো হয়নি। বিয়ে মিটে যাওয়ার 10 দিন পর ছোট বউ শ্যামলী বলল, মা, তুমি এতদিন অনেক পরিশ্রম করেছ। এবার তোমার বিশ্রামের সময়। আমি আজ থেকে রান্না করব। মাধবী খুব খুশি হল। ভাবল, এই মেয়ে আমাকে বাকি জীবনে শান্তি দেবে। সে বড় ক্লান্তও হয়ে পড়েছিল। খেতে বসে দেখে বৌমা শুধু একটা তরকারি দিয়ে তাকে খেতে দিল। শ্যামলী বলল, আমাদের মাছের ঝোল করেছি। ঠিক আছে মা, কাল থেকে আমার জন্য ডাল আর একটা ভাজা আর একটা তরকারি দিও। ও মা, পরদিন শুধু ডাল আর আলু সিদ্ধ। পরপর এমনভাবে চলার পর মাধবী বলল, বৌমা, তোমরা মাছ ভাত করো। আমার রান্নাটা আমি স্টোভে করে নেব। শ্যামলী রুখে উঠে বলল, কেরোসিনের দাম জানো? মাধবী বলল, বৌমা, আমার টাকায় সংসার চলছে। তুমি ছেলে মানুষ, খাও, আনন্দ করো, বেড়াতে যাও। এইসব ব্যাপারে তোমার না থাকাই ভালো। ও, এক সংসারে তুমি আলাদা থাকবে? পরদিন কাল্টু এসে বলল, মা, তুমি নাকি আলাদা হয়েছ? না রে বাবা, বৌমা রান্না করতে অসুবিধে হচ্ছিল, তাই আমার রান্নাটা আমি নিজে করছি। তোমার এই বয়সে টাকা পয়সার কি দরকার? তোমার যা আছে আমাদের নামে লিখে দাও, আর পেনশনের টাকাটা প্রতি মাসে ওর হাতে তুলে দিও। তোমার আদর যত্নের কোনো ত্রুটি হবে না। নিত্যদিন এই অশান্তি আমার আর ভালো লাগছে না। ও, এই কথা? এ তো তোর কথা নয় বাবা। আমার খরচে সংসার চালিয়ে ভেবেছিলাম তুই কিছু টাকা জমাতে পারবি। এখন দেখছি তোর বউর সেটা ইচ্ছে না। আমি কোনো কিছু হাতছাড়া করব না। যেমন চলছে তেমনি চলবে। মা, তাহলেও বাপের বাড়ি চলে যাবে? সঙ্গে আমাকেও যেতে হবে? বাহ, এ তো খুব খুশির খবর। তাই যা বাবা। ছেলে ঘরে এসে বউকে বলল, চলো তোমার বাপের বাড়িই যাই। বউ বলল, তুমি একটা আস্ত বোকা। ও তো আমি ভয় দেখানোর জন্য বলেছিলাম। তোমার দ্বারা কিচ্ছু হবে না। এইবার দেখো আমি কি করি। তুমি কি মাকে মারবে নাকি? শত হলেও মা তো। মারবো কেন? দেখোই না কি করি। ঘরে এসে বউ বলল, মা, তুমি আজ থেকে একসঙ্গে খাবে। তোমার যা কিছু টাকা গয়না আমাদের দাও। আমরা ছাড়া তোমার দেখার কেউ নেই। মাধবী বলল, কোনো কিছুই দেব না। আমাকে তোদের দেখার দরকার নেই। দেবে না মানে? আমি তোমার সব নিয়েই ছাড়ব। দেখি তুমি কি করতে পারো। শ্যামলী এরপর আত্মীয়দের কাছে গিয়ে বলল, তোমরা সবাই এসে দেখে যাও, আমার শাশুড়ি মা পাগল হয়ে গেছে। ওরা তো মজা দেখার জন্য এক পায়ে খাড়া। বলল, চলো তো একবার দেখে আসি। ওরা ভিড় করে সবাই এসে দেখল মাধবী বলে চলেছে। জোর করে কেড়ে নিয়েও অতই সোজা? আমিও দেখব কেমন করে পারে। দেশে আইন বলে কিচ্ছু নেই। ওরা বলল, ও দিদি, তুমি নিজের মনে কি বলছো? এ তো দেখছি সত্যিই পাগল হয়ে গেছে। কি বললে? আমি পাগল? শ্যামলী তোমাদের ডেকে এনেছে? তোমরা এখানে দল বেঁধে সার্কাস দেখতে এসেছো? যাও, বেরিয়ে যাও। ওরা বলল, ও বৌমা, দিদিকে ঘরে বন্ধ করে রাখো। কি জানি কখন ঘর থেকে বেরিয়ে যায়। শ্যামলীর পরিকল্পনা সার্থক হল। সে মাধবীকে ঘরে বন্ধ করে রাখল।
বহুদিন পর মাধবী কপালে মাথা কুটে হাউমাউ করে কেঁদে উঠল। বড় ছেলে প্রতাপকে অনেকদিন পর মাধবী ফোন করল। বাবা প্রতাপ, আমি খুব বিপদে পড়েছি, তুই একবারের জন্য আয়। প্রতাপ বলল, কি হয়েছে ছোট মা, তোমার শরীর খারাপ? তুই একবার আয়। ঠিক আছে ছোট মা, আমি আসছি। পরদিন প্রতাপ এসে দেখল ছোট মা ঘরবন্দি। দরজা খুলে বলল, কি হয়েছে ছোট মা, ওরা তোমাকে পাগল বলছে কেন? বাবা, এরা আমাকে জোর করে এখানে আটকে রেখেছে, আমার সবকিছু লিখে না দিলে ওরা আমাকে বেরোতে দেবে না। ছোট মা, তুমি আমার কাছে চলো, আমাকে তোমার কিছু দিতে হবে না। না বাবা, আমার নিজের গর্ভের ছেলে আমার এই অবস্থা করেছে, আমি কারো গলগ্রহ হয়ে বাঁচতে চাই না। তোকে যদি কখনো একটুও ভালোবেসে থাকি, তবে সেই অধিকারে বলছি, তুই আমার যা আছে তাই দিয়ে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দে। আমি সারা জীবন তোর এই উপকার ভুলব না। আমি সব বুঝতে পেরেছি ছোট মা, কাল তুমি আমার সঙ্গে বারাসাত চলো, কাছাকাছি কোনো ভালো বৃদ্ধাশ্রমে তোমাকে রেখে দেব। এখন মাধবী স্বেচ্ছায় ঠাঁই নিয়েছে বারাসাতের কোনো বৃদ্ধাশ্রমে। তার বড় ছেলে প্রতাপ বউ ছেলেকে নিয়ে মাঝে মাঝে তার সঙ্গে অনেকটা সময় কাটিয়ে যায়। মাধবী সারা জীবন যুদ্ধ করে এখন অনেক আনন্দ ও শান্তিতে আছে।